আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইদুর রহমান। আমাদের সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ নুরুল আমিন, প্রাক্তন প্রেসিডেন্ট এবিবি ও বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মেঘনা ব্যাংক লিমিটেড। আমাদের সাথে আরও আছেন জনাব মোহাম্মদ আলী, এফসিএ, সিও, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। আপনাদের দুইজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে। স্যার, আপনাকে দিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি। আমরা সাধারণত এই অনুষ্ঠানে পুঁজিবাজার বা অর্থনীতির বিষয়গুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি আমাদের বিনিয়োগকারী বা দর্শকদের উদ্দেশ্যে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আমরা বেশ কিছুদিন যাবতই এই মনিটারি পলিসি ঘোষণা হবে, এটা নিয়ে পুঁজিবাজার বা আর্থিক খাতে একটা অস্থিরতার মতো মনে হচ্ছিল। তা আসলে এই মনিটারি পলিসিটা কি এবং এটা আমাদেরকে আসলে কতটুকু প্রভাবিত করতে পারে, কোন পর্যায়ে একটু যদি আপনি বলেন স্যার। ধন্যবাদ। প্রসঙ্গটা খুবই প্রাসঙ্গিক অন্তত আজকের জন্য, বিকজ গতকালকেই এই হাফের মানে আই মিন জুলাই ডিসেম্বরের মনিটারি পলিসি ঘোষণা করা হয়েছে। একটা জিনিস ছিল, একটা সময় ব্যাংকগুলোর পুঁজিবাজারের ইনভলভমেন্টটা কিন্তু লায়াবিলিটির সঙ্গে ফিক্সড ছিল। জি স্যার। আই মিন ডিপোজিটের সঙ্গে ছিল, সেটা কিন্তু অল রিলেটেড টু মানি সাপ্লাই। তখন কিছুটা এই নিয়ে হয়তো চিন্তা চেতনা ছিল, আমি উদ্বিগ্ন বলবো না, কিন্তু এখন সেই জিনিসটা সরাসরি ওইভাবে নাই, বাট ব্যাংকের ইনভলভমেন্ট পুঁজিবাজারে অনেকভাবে আছে, কিন্তু মনিটারি পলিসির সঙ্গে এটা এখন সেভাবে একেবারে মানে অস্থির হওয়ার মতো কোনো অবস্থা নেই। এই জন্য সরাসরি প্রভাব ফেলার মতন কোনো কিছু নাই, এই জন্য কারণ এটা এখন ক্যাপিটালের সঙ্গে, ক্যাপিটাল মার্কেট এক্সপোজার অফ দি ব্যাংকস ইনভলভ। কিন্তু সত্যিকার অর্থে স্যার, আমরা সাধারণ মানুষের বোঝার জন্য এই যে মনিটারি পলিসি, এটা কোন জায়গাটায় প্রভাব ফেলে, সাধারণত কি বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়? মনিটারি পলিসি প্রভাব ফেলে অনেকভাবে আমি আপনাকে বলি কোন কোন এরিয়াগুলোতে, সেটা এরিয়াগুলো তাহলে এটা যদি আমাদের দর্শকরা বুঝে, তাহলে আমাদের এটা আলোচনা করার স্যার মূল উদ্দেশ্য হলো যে আমাদের বিনিয়োগকারী বা দর্শকদেরকে যদি আমরা এই বিষয়টা ক্লিয়ার করতে পারি, ভবিষ্যতে যাতে এই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে ভীতি তৈরি না হয়। আমরা আসলে ভীতিটা দূর করতে চাচ্ছি, মানুষের সচেতন করতে চাচ্ছি। আমি বলি ব্যাংকের ইনভলভমেন্ট কিন্তু ক্যাপিটাল মার্কেটের সঙ্গে ওতপ্রোতভাবে আছে এইভাবে বিভিন্নভাবে। একটা হচ্ছে তারা লিস্টেড কোম্পানি, মার্কেট ক্যাপিটালাইজেশন একটা বড় অংশ তাদের। একটা হচ্ছে আপনি শেয়ার রেখে লোন দিতে পারেন। আরেকটি হচ্ছে আপনি ব্রোকারেজ হাউস, প্রায় প্রত্যেক ব্যাংকেরই আছে, মার্চেন্ট ব্যাংকও আছে অনেক ব্যাংকের। তাছাড়া আপনি একটা পোর্টফোলিও মেনটেন করতে পারেন। আবার ব্রোকারেজে আপনি যে ডিপি সেই লাইসেন্সটাও আপনি নিতে পারেন। ফলে হচ্ছে কি অনেকভাবে ক্যাপিটাল মার্কেটে ইনভলভড এবং এটা বিভিন্নভাবে এটাকে হেল্প সাপোর্ট এগুলো করার প্রসঙ্গ আছে। 13-14 সালের আগে যে বিষয়টা ছিল লায়াবিলিটির সঙ্গে সরাসরি জড়িত হওয়ার সঙ্গে মানি সাপ্লাইয়ের সঙ্গে এটার একটা রিলেশন ছিল, যে তখন বাজার কেমন লিকুইড না ইলিকুইড, নাকি ক্যাপিটাল মার্কেটের বাস্কেটটা অনেক বড় ছিল। এখন সেইখানে যদি মনিটারি পলিসি, সিআরআর, এসএলআর এর কোনো পরিবর্তন হইতো, সেখানে কিছুটা প্রভাব পড়ার সুযোগ ছিল। রেপো রিভার্স রিপোরও একটা ইমপ্যাক্ট হতো, কারণ বর্তমান প্রেক্ষাপটে আর সেই সুযোগ, কারণ এখন তো এক্সপোজার তো অনেক কমে চলে আসছে। এক্সপোজার তো এখন ক্যাপিটালের অনলি 25%, এটা একটা ফিক্সড। দু একটি ব্যাংকের আগে বেশি ছিল, এখন সেটা কিন্তু একদম লেভেল, কেউ আর এক্সিট করছে না। ধন্যবাদ স্যার, আমি আপনার কাছে আবার ফিরে আসবো। আলী সাহেব, জি, এই আমাদের ক্যাপিটাল মার্কেটে তো বিশেষ করে আমরা খুব বেশি আমাদের বিনিয়োগকারীদেরকে আতঙ্কিত দেখি। আসলে কি এদের এই আতঙ্কিত থাকার কোনো কারণ আছে, বা এই বিষয়টাকে আমরা আসলে তাদেরকে পরিষ্কার করতে পারি? আসলে ক্যাপিটাল মার্কেটে যে মানি সাপ্লাই যেটা আসে, মনিটারি পলিসির সাথে এটা ডাইরেক্ট ইনভলভ না। ক্যাপিটাল মার্কেটে এখন যে মানি আসতেছে ব্যাংক থেকে কোনো আর এখন ল্যান্ডিং বাড়ানো যাচ্ছে না, সুতরাং এই যে M2 মানির যে প্রভাব ক্যাপিটাল মার্কেটের মধ্যে না, এখানে যে ক্যাপিটাল মার্কেটে যে মানি আমরা এখন পাচ্ছি কাস্টমার থেকে, মানে মনিটারি পলিসির কারণে এখানে প্রভাব ফেলার মতো যে জিনিসগুলো ইনভলভ থাকতে পারে সেরকম কিছু আমরা দেখি না। নাম্বার 1, এখন যারা আসতেছে এরা হচ্ছে অলমোস্ট হচ্ছে ব্যাংকে যেহেতু এফডিআর রেট কমে গেছে, ওরা ক্যাপিটাল মার্কেটের দিকে আসে। এখানে কিন্তু মানে বেশি আর্নিং এর উদ্দেশ্যে ভালো রিটার্নের জন্য তারা আসছে। এখন যে বিনিয়োগগুলো হচ্ছে আমরা দেখি যাদের ডিভিডেন্ড ইল্ড ভালো, মোর দেন দ্য ব্যাংক,
সেই সব জায়গায় ইনভলভমেন্ট হচ্ছে। আর অল্প স্বল্প কিছু ব্যাপার দেখা যাচ্ছে ট্রেডিং স্ক্রিপ্টে ইনভলভ, যেটা আমার প্র্যাকটিক্যালি। আর এখানে আমরা যারা আছি ব্রোকার হাউসগুলো মানি সাপ্লাই বাড়ানোর জন্য কোনো ব্যাংক থেকে আসলে ফার্দার ফাইন্যান্স এখানে আনার কোনো সুযোগ নেই, বরং কারণ হচ্ছে প্রত্যেকটা ব্যাংক আগের যারা ছিল তাদের সিলিংটা নামিয়ে নিয়ে আসছে বাংলাদেশ ব্যাংকের সাথে অ্যাডজাস্ট করে। সঙ্গত কারণে আমাদের হয়তো তারা 1 বছর পরে যখন ফার্দার ক্যাপিটাল এনহ্যান্স হবে, তখন রুম ক্রিয়েট হবে, তখন দেখা যাবে যে এই প্রতিবারে বিনিয়োগকারীদের মধ্যে যে আতঙ্ক, সেই আতঙ্কটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল। এখানে প্র্যাকটিক্যালি এই 2011 সালের পরে মনিটারি পলিসির সাথে পুঁজিবাজার ইনভলভ না, ডাইরেক্ট ইনডাইরেক্ট তো অর্থনীতি সবকিছুই মনিটারি পলিসির সাথে ইনভলভ, সবকিছুই ব্যাংকের সাথে, মনিটারি পলিসির সাথে অর্থনীতি ব্যাংকের সাথে জড়িত। সুতরাং আমরা যা করি আমাদের কাঁচা বাজারও ওই ব্যাংকের সাথে মনিটারি পলিসির সাথে ইনভলভ আছে। এটা হলো ইনডাইরেক্ট, ডাইরেক্ট ইনভলভমেন্ট এখানে নেই সরাসরি। আর এটা 6 মাসের একটা পলিসির মধ্যে আমাদের সম্মানিত বিনিয়োগকারীদের সরাসরি আসলে এই বিষয়টা নিয়ে আর আমাদের যে পলিসিটা অ্যাডাপ্ট করা হয়, আরেকটা ব্যাপার কিন্তু এখানে বিনিয়োগকারীদের বলা উচিত, ইকোনমিক যে পলিসিটা অ্যাডাপ্ট করা হয় এটা শুধু 6 মাসের জন্য করা হয়। এই 6 মাসের মধ্যে এটা ইমপ্লিমেন্টেশনে যায়, ব্যাংকের মধ্যে কিছু প্রভাব পড়ে, ব্যাংক ক্রেডিট গ্রোথ বিভিন্ন এগুলো আসলে আমাদের কাছে আস্তে আস্তে আবার পলিসি কিন্তু চেঞ্জ হয়ে যায়। এটা তো ওনাদের ইন্টারনাল অপারেশনাল ইস্যু। আর ওনার কথার সঙ্গে আমি একটা কথা যোগ করি, অন্তত এই 6 মাসে এখন যে পরিমাণ অলস টাকা ব্যাংকে আছে, এটা শর্ট পড়ে ক্যাপিটাল মার্কেটকে এফেক্ট করবে এমন কোনো সম্ভাবনা কিন্তু কোনো রেট, বরং রেট এখনো সঞ্চয়পত্র রেট নিয়ে আপনার এখানে আশঙ্কা করা হয়েছে অন্যান্য, বরং রেট আর রিডিউস করলে এটা ক্যাপিটাল মার্কেটের জন্য পজিটিভ ইম্প্যাক্ট হবে। সঞ্চয়পত্রের রেটটা একটু কমলে হয়তো। আমাদের মাননীয় গভর্নর সাহেবও কিন্তু খুব ক্যাটাগরিক্যালি এখানে ওনার বক্তব্য আমি পত্রিকায় দেখলাম যে উনিও পরিষ্কারভাবে কিন্তু এখানে বলছে যে মনিটারি পলিসির সাথে পুঁজিবাজারের সম্পৃক্ততা নাই, আমরা পুঁজিবাজার নিয়ন্ত্রণ করে না, পুঁজিবাজার নিয়ন্ত্রণের জন্য আলাদা সংস্থা আছে, তারা পুঁজিবাজার নিয়ন্ত্রণ করে। না, এটা তো দুটো মার্কেট, একটা হলো মানি মার্কেট, একটা হলো ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট ইজ অলসো এ মার্কেট। সেখানে হচ্ছে যেই জিনিসগুলো ডিল হয় সেই জিনিসগুলোর সঙ্গে ব্যাংকের সরাসরি সম্পর্ক নাই, কিন্তু টাকার যোগানদার কিন্তু ব্যাংক, সোর্স তো একটা, সোর্স তো একটাই। সেখানে কিন্তু আমি বললাম যে বিভিন্নভাবে ব্যাংক ইনভলভ, কিন্তু যারা ক্যাপিটাল বা ইকুইটি সংগ্রহ করতে যান তারা যদি ব্যাংক থেকে না নিয়ে ইকুইটি মার্কেটে, ক্যাপিটাল মার্কেটে যান, তাইলে সেই জিনিসটা হয়। আমরা বরং যেটা চাচ্ছি যে ক্যাপিটাল মার্কেটে শুধু যে শেয়ার আর আইপিও করবে তা নয়, বিল বন্ডগুলো আসুক না, বন্ডের সেকেন্ডারি মার্কেট ক্রিয়েট হলে ব্যাংকগুলো বরং লাভবান হবে। যেই ব্যাংকগুলো হোল্ডিং অনেক বেশি বন্ডের, সেই ব্যাংকগুলো যদি মনে করে অফলোড করবে, কিন্তু সেটা সেকেন্ডারি মার্কেটে যদি চালু থাকতো তাহলে হয়তো এই বেনিফিটটা আমরা ক্যাপিটাল মার্কেট থেকে ব্যাংকগুলো পেত। কিন্তু আমি মনে করি না সাধারণ মানুষের জন্য এই অন্তত এই গতকালকের মনিটারি পলিসি আর ক্যাপিটাল মার্কেট এফেক্ট হওয়ার মতো বা শঙ্কিত হওয়ার মতো কিছু নাই। বাট কতগুলো জিনিস আছে, ফরেন ইনভেস্টররা কিন্তু এখন একটু বেশি আসছে, সেটা একটা লক্ষণীয় ব্যাপার যে আমাদের এখানে টাকা মানে লোকালি এমনিও প্রবলেম নাই, তার মধ্যে ফরেন ইনভেস্টররা যদি মার্কেটে আসে তাহলে সেই চিন্তাটা ওনাদের করতে হবে। এক, ফান্ডামেন্টাল শেয়ারগুলো বাজারে আসছে কিনা, আইপিও আসছে কিনা, গভর্নমেন্টের যে শেয়ার ছাড়ার কথা যুগ যুগ ধরে হচ্ছে সেটার কোনো ব্যবস্থা হচ্ছে কিনা, এগুলো কোনোটাই কিন্তু মনিটারি পলিসির কন্ট্রোলের মধ্যে নাই। আমরা মনে করি যে আজকে আপনি যে প্রসঙ্গটা বললেন সেটা হচ্ছে যে মানুষকে ক্যাপিটাল মার্কেটের সিচুয়েশন বুঝেই বিহেভ করতে হবে এবং এটা লক্ষ্যস্থিত করতে হবে। আর মনিটারি পলিসিটা অনলি 6 মান্থের জন্য। আমি অ্যাজ ব্যাংকার বলি যে 6 মান্থে এবার তো একটু কন্ট্রাকশন মনিটারি পলিসি করার কারণে ক্রেডিটটাও আগের মতো এক্সপানশন হয়তো বাংলাদেশ ব্যাংক সেভাবে চাচ্ছেন না বিকজ অফ ইনফ্লেশন। তবে আমরা মনে করি যে ক্যাপিটাল মার্কেটের জন্য যে এটা কন্ট্রাকশনারি মোটেও না। যেইভাবে ক্যাপিটাল মার্কেটে টাকা যোগান হয় সেটা আমরা অতীতেও দেখেছি, সেটা কিন্তু শুধু ব্যাংক লোন বা ব্যাংক সাপ্লাই দিলে টাকা পাওয়া যাবে তা নয়। টাকা কিন্তু ক্যাপিটাল মার্কেটের জন্য যে কোনোভাবেই মানুষ সংগ্রহ করে, সেভিংস থেকে করে, অন্য যে কোনো অ্যারেঞ্জমেন্টে করে। ফলে মনিটারি পলিসি সরাসরি আমি মনে করি না এখনও না, আগামী 6 মাস এটাকে খুব অ্যাফেক্ট করবে না। এখন স্যার সমস্যা যেটা হচ্ছে এখন বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, অনলাইন নিউজ পেপার আছে, এগুলোর মাধ্যমে দেখা যায় মানুষের মধ্যে এটা এই অল্পতেই কিছু ভীতি ছড়িয়ে যায়, এই যে অপপ্রচারটা হয়ে যায়, ভীতি আসে। এই ক্ষেত্রে বিনিয়োগকারীদের আসলে কীরকম সচেতন হওয়া উচিত? না, আমি মনে করি সোশ্যাল মিডিয়া ইজ ইম্পর্টেন্ট মিডিয়া, কিন্তু এটা একটা মাইক্রো ভিশন থেকে তারা এটা করে। তারা হয়তো নিজের কিভাবে এফেক্টেড হচ্ছেন বা নিজে কীভাবে বেনিফিট হতে চান
সেটা ফুলফিল না হলে উনি একটা আইডিয়া বা থ্রো করেন। এটা একেবারেই আমি মনে করি না যে জেনারেল কমন পাবলিকের এই জিনিসটা। মানে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে আপনার শতভাগ লোককে পুরোপুরি খুশি করা একটা পলিসি দিয়ে সম্ভব নয়। সেটা হতে হলে আমাদেরকে এখানকার সামগ্রিক বিষয় চিন্তা করতে হবে। আমাদের সোশ্যাল এনভায়রনমেন্ট কি, এখানকার রেগুলেটরি রিকোয়ারমেন্টগুলো কি, রেগুলেটরি ইস্যুগুলোর কনসিস্টেন্সি আছে কি না, না এগুলো ঘন ঘন চেঞ্জ হয়, এই ধরনের অনেক বিষয় নিয়ে কিন্তু চিন্তা করতে হবে। আর যারা শেয়ার বাজার ইনভেস্ট করেন, উইথ অল রেসপেক্ট, আমি সবসময় যে কথাটা বলি যে আপনি তো ফান্ডামেন্টাল দেখার জন্য যেই জিনিস দেখবেন সে তো অ্যানুয়াল রিপোর্ট, আর সেটা যখন আপনি হাতে পান তখন আপনি আগে কোনটা দেখেন, এই বিষয়গুলো ওই সচেতনতা করার জন্য কিন্তু একটা জাতীয় লিটারেসি প্রোগ্রাম আছে, সেটার আওতা হয়তো আপনারাও করছেন, আমিও এই প্রসঙ্গটা আমরা আসবো স্যার আবার। আচ্ছা, আমি মনে করি যে একটু স্যার আপনাকে আলী সাহেব, আমরা মার্কেট ইন্টারমিডিয়েটরি হিসাবে এই বিষয়গুলো তো আমাদের কাছে আসে, তো সেখানে আমাদের বিনিয়োগকারীদেরকে সচেতন করার জন্য কিভাবে সহযোগিতা করতে আমরা আসলে যেটা গভর্নমেন্ট এস এ সেন্টার লিটারেসি প্রোগ্রাম, ইন এডিশন টু দ্যাট we have a responsibility to discharge our responsibility, train up the people, train up the investor এবং তাদেরকে ইনফরমেশনটা জানানো। এবং আমরা যেটা করি মানে মাই হাউস, আমরা কিছু স্ক্রিপ্ট সিলেক্ট করে তার 5 বছরের দেখাই, এই 5 রিসার্চ রিপোর্টের মধ্যে এই 5 বছর কোম্পানিটা এই ধরনের পারফর্ম করছে এবং দেশের অর্থনীতির যে আউটলুক, যেখানে মনিটারি পলিসি অ্যাজ ওয়েল এজ গভর্নমেন্টের যেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা এগুলো ইনভলভ থাকে, যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, দেশের এই ধরনের কোম্পানিগুলোর প্রসপেক্ট থাকে। সে ধরুন আমি একসময় বলে গেছিলাম যে আমাদের দেশে ফার্মাসিউটিক্যাল আনইন্টারাপ্টেড প্রোডাকশন থাকবে, সিমেন্ট সেক্টর থাকবে, ব্যাংকিং সেক্টর যেখানে গেছে এখান থেকে হয়তো একসময় ইন্টারেস্ট রেট কমে আসলে, যদি ব্যাংকের ল্যান্ডিং রেট কমে আসে জিডিপির সাথে করে, তখন তার ক্লাসিফিকেশন কমে যাবে, ব্যাংক একটা ভালো ডিভিডেন্ড দিতে পারবে। আমরা কিন্তু করি বিনিয়োগকারীদেরকে, এবং বিনিয়োগকারীদেরও উচিত তার এই কষ্টার্জিত মানি বিনিয়োগ করার আগে অতি দ্রুত ফল না দেখে একটা লং টার্ম ডিভিডেন্ড অ্যালং উইথ ক্যাপিটাল গেন, এবং একটা কোম্পানি এটা লং টার্মে কোথায় যাচ্ছে সেটা চিন্তা করা, সেই চিন্তা করে ধীরে ধীরে বিনিয়োগ করা, বিনিয়োগ স্কোয়ার আপ করা, আবার রিবাউন্ডিং করা। কিন্তু আমাদের এখানে মার্কেটের যে ফিচার, এটা ওয়ার্ল্ড ওয়াইডে আছে, যে খুব দ্রুত চেঞ্জ করতে চায়। একটা শেয়ার কিনলো, 3 টাকা পড়ে গেল, আরেকটা কিনে সে হয়তো ভাবছে 4 টাকা লাভ করে ফেলবে, তাহলে 3 টাকা যায় আর 1 টাকা কাভার হবে, কিন্তু সে নিশ্চিত না। এই যে এই আনসার্টেন হেজিং অ্যাটিটিউডটা বেশি, কিন্তু সে তো নিশ্চিত না হয়ে শেয়ারের দাম কেন বাড়ে কেন কমে কি এগুলো নিশ্চিত না হলে আমি সেই কথাটাই আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে বিনিয়োগকারীরা যে এই ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় বা রিউমার উপরে নির্ভর করে, সেই জায়গাটাকে কিভাবে আরো সহজতর করা যায়, তাদেরকে কিভাবে আরো সচেতন করা যায়। না, এখানে আসলে আমি যদি ব্রোকার হাউস পার্সপেক্টিভ থেকে বলতে চাই, এখানে আমাদের একটা বিশাল দায়িত্ব আছে। ব্রোকারদের দায়িত্ব হচ্ছে, ব্রোকাররা আমরা অনেক সময়, আমি শুধু ব্রোকার আসলে বলছি না, আমরা মার্কেট ইন্টারমিডিয়েটরি অবশ্যই, কিন্তু আমি যেটা দেখি আমাদের এখানে কিছু প্রোভোক ট্রেডিং হয়। প্রোভোক ট্রেডিং যেমন আমরা যারা ট্রেডার সেট আপ থাকে তাদেরকে অনেক সময় আমরা লিমিট দিয়ে দিই, অবজেক্ট দিয়ে দিই, আমাদের প্রফিট ওরিয়েন্টেশন দিয়ে দেয়। এই সব ক্ষেত্রে দেখা গেছে ট্রেডকে অনেক সময় অনেক বেশি ট্রেড করাইতে চায়, কারণ বিনিয়োগকারীরা যেহেতু আমাদের অনেক বেশি স্মার্ট না, এরা অনেক সময় হেজিটেট থাকে যে ভাই ঠিক আছে এটা লস, এটা বেঁচে আরেকটা দিন। এতে করে কি হয়, আমি কয়েকটা কেস স্টাডি করেছি, যেটা যে একজন বিনিয়োগকারী মাসে যদি 4টা ট্রেড করে 12 মাসে 48টা করে, 48টা করলে 25% তার এক্সপেন্ডিচার আসে পর ব্রোকারেজ কমিশন। যদি সে লোন নেয় আরও 12% অ্যাড হয়। কিন্তু আমাদের দেশে যে শেয়ার বা স্টক আছে, সে যদি রাইটলি ক্লিক করতে না পারে 48%, 25%, 35% গ্রোথ হয় না। এতে করে দেখা যাচ্ছে যে ইকুইটি কমে যায়, মার্কেটে তার প্রভাবটা কমে আসে। তো সেক্ষেত্রে অবশ্যই ট্রেডিং মার্কেটের জন্য দরকার আছে। আমাদেরও কিছু ইথিক্যাল স্ট্যান্ডার্ড ডেভেলপ করতে হবে, অ্যাজ ওয়েল এজ বিনিয়োগকারীকেও সচেতন হতে হবে। আর ইন্টারমিডিয়েট হিসেবে আমাদের যে কাজটা এখন সবচেয়ে বেশি করা, যেটা সরকার নিয়েছে এবং আমরা সেটাকে বাস্তবায়ন করা দরকার, যে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। পরবর্তী বিষয়গুলো আসবে ফিনান্সিয়াল স্টেটমেন্টের অ্যাকাউন্টেবিলিটি, যেটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল হয়েছে, ল অ্যান্ড রেগুলেশন, তারপরে আসবে ধরেন এটা আরও স্ট্রং সার্ভিলেন্স এবং এনফোর্সমেন্ট অ্যাকশনকে আরও দ্রুত করা। ধন্যবাদ আলী সাহেব। স্যার, আলী সাহেবের বক্তব্যটা ধরেই আপনার কাছে, আপনি তো দীর্ঘদিন আমাদের শুধু ব্যাংকে তো আপনি বরোদা হিসেবে আছেন, কিন্তু পুঁজিবাজারের সাথেও আপনার একটা অনেক কঠিন বন্ডেজ আছে এবং এটা দীর্ঘদিনের।
তো এই আলোকে আমাদের এই বিনিয়োগকারীদের যে এই যে ভুল সিদ্ধান্ত নেয় সেখান থেকে এদেরকে বের করে আনা বা তাদেরকে আরো সচেতন করার ক্ষেত্রে আপনার যদি পরামর্শটা একটু বলেন। দেখুন, বিনিয়োগকারী হচ্ছে মার্কেটের প্রাণ। যত বেশি বিনিয়োগকারী, যত বেশি ট্রেডিং, তত মার্কেটটা ভাইব্রেন্ট থাকে। প্রশ্ন হচ্ছে যে কে কোন দৃষ্টিভঙ্গি থেকে এই কাজটা করেন। আমরা যেটা বলার চেষ্টা করি বা এখন আমি বলতে চাচ্ছি যে আপনি শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম একটা প্ল্যানিং থাকতে হবে। আপনার যেই পরিমাণ ফান্ড, সেটা কম বেশি বড় কথা নয়, আপনার যেই পরিমাণ ফান্ড আছে আপনি এটা ইনভেস্ট করতে পারবেন, অ্যাভেলেবল ফান্ড, সেটার জন্য আপনি শর্ট টার্ম একটা চিন্তা করেন, আপনি মিডিয়াম টার্ম একটা চিন্তা করেন, লং টার্ম করেন। এই লং টার্ম কিন্তু লং টার্ম 1 বছর। এই লং টার্ম কারা? যারা শুধু ডিভিডেন্ড বা এজিএম এর দিকে লক্ষ্য করেন। মিডিয়াম টার্ম হচ্ছে কিছু এরা খুবই ইন্টেলিজেন্ট, কোন শেয়ারটার এজিএম কবে, তার কতদিন আগে শেয়ারটা কিনলে ওনার প্রফিটের ট্রেন্ড কি, বা এই ধরনের যে কোয়ার্টারলি রিপোর্টগুলো ফলো করেন, তাহলে এটা হতে পারে ম্যাক্সিমাম কোয়ার্টার টু 6 মান্থের একটা মিডিয়াম টার্ম। আমাদের এখানে কিন্তু যেটা আলী সাহেব বললেন, ওই শর্ট টার্ম লোকের সংখ্যা বেশি। এখন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, কোনো ইনভেস্টারকে আপনি জিজ্ঞেস করে দেখেন, আত্মীয় স্বজন জিজ্ঞেস করলে বলে ভাই কী করেন? শেয়ার ব্যবসা করি। শেয়ার অ্যাজ ট্রেডিং বা অ্যাজ এটা বিজনেস, কিন্তু এটা তো ইনভেস্টমেন্ট। শেয়ার তো সরাসরি ব্যবসা নয়, যেটা আমি ট্রু সেন্সে লাভের জন্য ব্যবসা। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। আপনি রিটার্ন এবং ডিভিডেন্ডের উপর নির্ভর করবেন, ক্যাপিটাল গেনের উপর নির্ভর করবেন। ইনভেস্টমেন্ট যেহেতু এখানে লাভ শব্দটা এইভাবে নয়, এখানে হচ্ছে ক্যাপিটাল গেইন অ্যালং উইথ ডিভিডেন্ড অ্যান্ড ডিভিডেন্ড, দুইটা। আপনি দুইটাকেই টার্গেট করতে পারেন। শর্ট টার্মের মধ্যে আপনার টার্গেট দুইটাই থাকতে পারে, আর মিডিয়াম টার্ম, লং টার্মে আপনি ওই চিন্তা করে করবেন, মোস্টলি ডিভিডেন্ড টার্গেট করে। এখন যেটা হচ্ছে এখানে আমাদের এখানে, আমি উইথ অল রেসপেক্ট, আমাদের একটা হাউসে যখন অনেক লোক বসা থাকে, ইদানিং কিন্তু সেটা কমে আসছে। এখন অনলাইনে চলছে, টেলিফোনে চলতেছে। হাউসে যদি 1-2 জন লোককে টার্গেট করে আর কিছু পিছর লোক থাকেন, উনি যেটা কিনেন উনি সবাই এটার জন্য অর্ডার করার চেষ্টা করেন, উনি যেটা বিক্রি করেন সবাই সেটা অর্ডার করার চেষ্টা করেন। এটা হেয়ার্ড এফেক্ট বলে একটা কথা আছে ক্যাপিটাল মার্কেটে। অনেকে এই ঝুঁকে পড়াটাকে আমরা মনে করি না। কিছু স্টাডি, নিজে কিছু স্টাডি না করতে পারলে, আজকাল কিন্তু মার্চেন্ট ব্যাংকের ডিসক্রিপশনারি অ্যাকাউন্ট আছে, সেটা সাহায্য আপনি নিতে পারেন। আপনি ব্রোকারেজের সরাসরি ব্রোকাররা এই শেয়ারটা কিনেন এই কথাটা বলতে না পারলেও, উনি যদি জানতে চান এই শেয়ারটার অবস্থানটা কি, তাহলে কিন্তু এই অ্যাডভাইস করার রাইট কিন্তু ব্রোকারদের আছে। এইটা ব্রোকার প্রোভাইড করে যে আপনি যদি কোনো কোম্পানির ইনফরমেশন জানতে চান, সেখানে সেটার সকল কোম্পানির সকল প্রতিষ্ঠানে এখন একটা রিসার্চ টিম আছে, তাকে বললে হয়তো আপনার একটু সময় নেবে যে ঠিক আছে এই কোম্পানি জানতে চাচ্ছেন, আমি এটা অর্গানাইজ করে এইটুকু সময় নিয়ে তো আপনি সচেতনভাবে এই জিনিসটা করা উচিত। আপনি অমুকে বললেই কিনে ফেলবেন, পরে ওকে আবার ব্লেম করবেন, মানি লুজ করবেন, এই ধরনের জিনিসগুলো আমরা চাই না। আমরা চাই যে আপনি কিছুটা বুঝে শুনে করেন। আপনি দোকান দিলে বা ট্রেডিং করলে বা মাল সাপ্লাই আর ডেলিভারি দিলে আপনি কি চিন্তা করবেন না কোনটা কিভাবে কিনলে, কোনটা কখন কিনলে, কোনটা কখন ডেলিভারি দিলে লাভ হবে? এই চিন্তাটা আপনি এখানেও করবেন। কেউ দেখা দেখি ফান্ড অ্যাভেলেবল হলে আপনি করবেন এমন নয়। সচেতনতা এমন জিনিস, এটা কিছু সময় অভিজ্ঞতা দিয়ে অর্জন করতে হয়। সচেতনতা আপনি আজকেই ক্যাপিটাল মার্কেট ঢুকলে আজকে সচেতন হবেন। হ্যাঁ, কিছু জিনিস আছে যে আপনি কোন ধরনের হাউজে, কোন ধরনের কাউন্সেলিং, কোন ধরনের শেয়ারের প্রতি আপনার ঝোঁক, এই ইন্টেনশনটা আপনাকে প্রকাশ করতে হবে। তাহলে কিন্তু একটা লোক আপনাকে অ্যাডভাইস করতে সুবিধা হবে। আপনি যদি যাইয়েই বলেন যে আমি ইনভেস্টর হিসেবে আসছি, আমি কি করব, তখন কিন্তু ওই লোকটা যদি সৎ হয় তাহলে আপনাকে সৎ বুদ্ধি দিতে পারে, আর যদি ওর স্বার্থ থেকে চিন্তা করে একটা অ্যাডভাইস করে তাহলে আপনি ভুলে পড়তেও পারেন। তো নর্মালি আমি বলি, আমাদের যে ব্রোকারেজ হাউসগুলো, আমাদের যে ব্যাংকিং, এক্সেপ্ট ভেরি ফিউ প্রাইভেট ছাড়া, যারা অনেক সময় মার্কেট প্লেয়ার এই ধরনের শব্দগুলো আমরা শুনি, এরা ছাড়া কিন্তু অনেকেই আজকাল সৎ অ্যাডভাইস করেন। আমার মনে একটা ব্রোকারেজের একটা ভালো গ্রুপ, যারা লাইসেন্স হোল্ডার, এরা ডেভেলপ করে গেছে, তারা মার্কেটটাকে গত অনেক দিন এটা বুঝে গেছে। এখন আমার মনে হয় একজন লোক আসলেও ওইভাবে প্রতারিত হওয়ার সম্ভাবনাটা নাই। একটু আমরা ভিন্ন দিকে যেতে চাই, যে আমাদের সব সময় আমরা বলি যে ভালো প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্তি করার জন্য, এবং আপনারা দীর্ঘদিনের ব্যাংকের অভিজ্ঞতা, আপনি আমাদের দেশের সকল ভালো প্রতিষ্ঠান, ভালো গ্রুপ সবাইকে চিনেন, কিন্তু এদেরকে কেন আমরা আনতে পারতেছি না, বা এখানে কি করা উচিত স্যার? এটা আমি মনে করি আমাদের কিছু রেগুলেটরি
বিষয় যদি এর সঙ্গে যুক্ত করা যায়, আমি আর অতীত কথা বললাম না। রেগুলেটরি বিষয় হচ্ছে যে সরকারের একটা বড় স্ট্রং সদিচ্ছা থাকতে হবে, কি পরিমাণ ক্যাপিটাল হলে এটাকে ক্যাপিটাল মার্কেট যেতেই হবে। আরেকটা কথা আমি প্রায় বলি, এটা কিন্তু সেন্ট্রাল ব্যাংকেরও একটা রোল আছে, সেটা হচ্ছে যে আপনি মনে করেন 100 কোটি 200 কোটির উপরে লোন নেবেন, মানে যদি নিচের দিকে না, আপনি একটা জিনিস ঠিক করে দেন যে 100 কোটি হলে অ্যাটলিস্ট ওনাকে 25% ক্যাপিটাল মার্কেট থেকে সংগ্রহ করতে হবে, 200 কোটি হলে ওনাকে আরেকটু বেশি ক্যাপিটাল মার্কেট থেকে। এই শর্ত যদি জুড়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই টাকাটা অবশ্যই মানে এই এনলিস্টমেন্ট হওয়ার জন্য বাধ্যবাধকতা থাকবে। ক্যাপিটালের কত টাইমের বেশি লোন নিতে পারবে না এরকম একটা বার বোধহয় সেন্ট্রাল ব্যাংক থেকে দিতে পারে আমি মনে করি। এটা হলো আমি রেগুলেটরি, এই কথাটা আমরা আরও আগেও বলার চেষ্টা করেছি, একটা উদ্যোগ কিন্তু সেন্ট্রাল ব্যাংক একসময় নিয়েছিলেনও। আমরা যদি স্যাংশন লেটারে এই জিনিসটা দিতে পারি সেন্ট্রাল ব্যাংকের নির্দেশটা কার্যকর করার জন্য, তাহলে কিন্তু ওনাকে একটা সময়ে, হ্যাঁ উনি হয়তো টাইম চাইতে পারেন 1 মাস 1 বছর চাইতে পারে, কিন্তু যাওয়ার একটা বাধ্যবাধকতা আসবে। আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একটা বাধ্যবাধকতায় দেওয়া আছে যে 3 বছরের মধ্যে যেতে হবে। ব্যাংকগুলোকে, নন ব্যাংকগুলোকে, ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং ইন্স্যুরেন্স কোম্পানি, তাদের কিন্তু একটা বাধ্যবাধকতার মধ্যে, তারা হয়তো 3 বছরে যায় না, 4 বছরে যায়, কিন্তু যাইতে তো হয়। এইজন্য বড় কোম্পানিগুলোর আরেকটা জিনিস হচ্ছে যে এই দেশের এখন যে একটা গ্রুপ অফ কোম্পানিজ কিন্তু অনেকগুলো হয়েছে, জি, এটা ভালো লক্ষণ। দেশে প্রাইভেট সেক্টর লেড গ্রোথে এরা বড় হচ্ছেন, কর্পোরেট হাউস হিসাবে আসছেন। ইনাদের অনেকেরই ক্যাপিটাল মার্কেটে থেকে টাকা সংগ্রহ করেন নাই, কোন কোন কোম্পানি, 2-1টি কোম্পানি, একটা অংশ, একটা গ্রুপের এইরকম টাইপের 1-2টা কোম্পানি আসছে। যাদের 100টা কোম্পানি আছে তাদের একটা হয়তো এখানে লিস্টেড, 20টাই যারা আছে আসুক, 10টাই যারা আছে তারা আসুক, এই টাইপের কোম্পানির। আরেকটা রেগুলেটরি বিষয় বলছি এই জন্য যে মাল্টিন্যাশনাল কোম্পানি সবগুলো আসে নাই। গ্রামীণ ফোন এসে কি কোনো ক্ষতি হয়েছে? বাজারে একটা বিশাল পরিবর্তন আসছে, ফলে মাল্টিন্যাশনাল গুলোকে আনার। সর্বোপরি যেটা সরকারের নিজের কন্ট্রোলে আছে, সরকার যদি কিছু ভালো কোম্পানির শেয়ার বাজারে কিছু অংশ অফলোড করেন, ব্যাংকগুলোর ক্ষেত্রে কি করলেন, রূপালী ব্যাংক একটুখানি করে আর করলেন না, এরকম অনেক কোম্পানি আমরা মনে করি যারা লাভজনক কোম্পানি বাজারে আসলে বাজার রিচ হয়, মানুষের কনফিডেন্স বাড়ে এবং তারা একটা ভালো ডিভিডেন্ড পাওয়ার সম্ভাবনা থাকে। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ভালো ডিভিডেন্ড দিচ্ছে, যে বাটা বলেন, অক্সিজেন বলেন, আপনার লিন্ডে যেটা, গ্রামীণ ফোন, এই হচ্ছে সাপ্লাই সাইডে কিন্তু বাজার ক্রিয়েট করার একটা সুযোগ কিন্তু এখানে আছে। আমরা যারা এই যতটুকু ইনভলভ বা জানি, এটা আমার মনে হয় এখন আরও জোরদার করে বলার সময় আসছে। আমার মনে হয় সিকিউরিটি এক্সচেঞ্জ একটা রোল প্লে করতে পারে, সেন্ট্রাল ব্যাংক পারে একটা দিকে, সরকারেরও সদিচ্ছা থাকা লাগবে। এই হইলে হয়তো বাজারটা আরও রিচ হওয়ার সম্ভাবনাটা। ধন্যবাদ স্যার, আপনার কাছে আবার আসবো। আলী সাহেবের কাছে একটু যাই, আপনি স্যারের বক্তব্যটা শুনেছেন, এখানে আর এই বক্তব্যে আর কি অ্যাড করা যেতে পারে? একটা জিনিস খুব ভালো নতুন অ্যাড করেছেন। আমরা তো অনেকবার এই কথা বলেছি যে ক্যাপিটাল ল্যান্ডিং, যেটা ক্যাপিটাল ফান্ড যেটা ব্যাংক থেকে করে, এখানে যদি পুঁজিবাজার থেকে একটা মিক্স করে দেওয়া যায়, এইটা ব্যাংকের জন্য যেমন সুবিধা, ওই উদ্যোক্তার জন্য সুবিধা। কারণ আমি এমন দেখেছি যে 5 লাখ টাকা পেইড আপ ক্যাপিটাল, তার অ্যানুয়াল টার্নওভার হলো 300 কোটি টাকা। না, যেমন ধরেন আমি আপনাকে একটা লাইভ এক্সাম্পল দিই, কোনো কোম্পানি যদি 100 কোটি টাকা একটা টার্ম লোন দেয়, এটা 5 বছরে পেমেন্ট করতে হলে তার ক্যাশ ফ্লো অনেক সময় কিন্তু প্রবলেম হয়, পরে রিশিডিউলে যেতে হয়। তো এই বা যদি সে কোনোভাবে না দিতে পারে, ওই ব্যাংকটার উপর যায় প্রভাব পড়ে, তাকে প্রভিশন নিতে হয়, তার ডিভিডেন্ড স্টক মার্কেটে কিন্তু এটা প্রভাব পড়ে। যদি এখানে 50% স্টক মার্কেট থেকে সে প্রকিউর করতো, তাহলে তার কি ইনস্টলমেন্ট সাইজ কমে আসে, তার জন্য বার্ডেনটা কমে আসে। স্টক মার্কেটে 2-1 বছর যদি খারাপ হয়, ডিভিডেন্ড না দিলেও শেয়ার হোল্ডাররা এটা অ্যাডজাস্ট করে রিস্কটা ডাইলিউট করতে পারে, এবং এটা হচ্ছে কি কস্ট ফ্রি, ইন্টারেস্ট দিতে হচ্ছে না, সে একটা ব্রেথিং স্পেস পায়। আর একটা বিষয় হচ্ছে যে এখানে যারা মাল্টিন্যাশনাল তারা ফিনান্সিয়াল লিভারেজকে কনসিডার করে, কারণ হচ্ছে কস্ট অফ ফান্ড যেটা যদি ল্যান্ডিং করে কম, আর ক্যাপিটাল কস্ট অফ হাই, এই চিন্তা করে অনেকে আসতে চায় না, আর ইনসেন্টিভ নেই। এখন দেখেন সরকারের যে বিষয়গুলো আছে, সেখানে এই রেগুলেশন তো আনতেই হবে, ট্যাক্সে কিছু ইনসেন্টিভ দিতে হবে। আমি একটা আপনাকে লাইভ এক্সাম্পল দিই, আমাদের যে সিমেন্ট সেক্টর আছে, বেশ গ্রোথ সেক্টর বলি, যেহেতু আমাদের অবকাঠামো ডিপোজিট ফাইন্যান্সিং হচ্ছে, ওখানে দেখা গেছে যে যারা লিস্টেড কোম্পানি, যে এরা যে পরিমাণ ট্যাক্স দেয়, নন লিস্টেড কোম্পানিগুলো যদিও টপ 5-এর মধ্যে ইন টার্ন ওভার, তারা সেই পরিমাণ ট্যাক্স দেয় না। তাহলে লিস্টিং করলে সরকারের তো সুবিধা, সরকারই তো বেশি রেভিনিউ পাবে, ট্যাক্স পাবে, এখানে প্রপার একটা কর্পোরেট গভর্নেন্স থাকবে।
সুতরাং লিস্টিংয়ের নিমিত্তে সরকারকে এগিয়ে আসতে হবে এবং রেগুলেশন করতে হবে। আর সরকারি কোম্পানি যদি লিস্টিং করতে চায় সেখানে ম্যানেজমেন্টের ডোমিনেশনটা সরকারকে ছেড়ে আসতে হবে। কারণ যদি লিস্টিং করলো আবার সবই যদি গভর্নমেন্ট অফিসার বসায় রাখে, এটা বাজারের জন্য খুব ভালো ফল দিবে না। ধন্যবাদ আলী সাহেব। স্যার, ওইটার প্রসঙ্গ ধরেই আমরা একটু আসতে চাচ্ছি। উনি যেটা বললেন যে গভর্নমেন্ট প্রতিষ্ঠান, এটা আমরা অনেক দিন যাবৎ শুনে আসতেছি। 2005 সাল থেকে সরকারের 26টা প্রতিষ্ঠান তালিকাভুক্তি হওয়ার বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে। গত দিনও বোধহয় একটা মিটিং ছিল। আসলে স্যার এই জায়গাটা থেকে আমরা বের হইতে পারছি না কেন? এই গভর্নমেন্টের এই ভালো প্রতিষ্ঠানগুলো কেন আসতে পারতেছে না? দেখুন, এগুলা তাহলে একটু পুরনো কথাই বলতে হয়। একটা হচ্ছে আমার স্ট্রং রাজনৈতিক সদিচ্ছা, আমি এটা করবই। তাইলে পরের যে কারণটা আমলাতান্ত্রিক জটিলতা, এটা কিন্তু দুইটাই কারণ, একটা রাজনৈতিক সদিচ্ছা, একটা আমলাতান্ত্রিক জটিলতা। রাজনৈতিক সদিচ্ছা যদি স্ট্রং হয় তাহলে আমলাতান্ত্রিক জটিলতা কিন্তু নিরসন করা সম্ভব। এখানে হচ্ছে এই যে কোম্পানিগুলো ভালো করছে, যেগুলোকে হোল্ডিং কোম্পানি করা হয়েছে, এগুলো সবগুলোর চেয়ারম্যান হচ্ছেন কিন্তু সরকারি বড় কর্মকর্তা। তাহলে ওনার ওখানে একটা প্রভাব, একটা বিস্তারের সুযোগ থাকে, অথবা উনি ওটার নীতি নির্ধারক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিতই বলতে পারেন, প্রভাবটা করতে পারেন। যখনই আপনি মার্কেটে আসবেন তখন আপনাকে আইদার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অর ইকুইটি হোল্ডার থেকে 1-2 জন ডিরেক্টর নেওয়ার প্রশ্ন আসবে। আপনি এই ডাইলিউশনটা চান না। আপনি বলতে আমি বোঝাচ্ছি যে এটা সরকার, রাজনীতি, আমলাতন্ত্র, আমার মনে হয় কেউ এই তিনটা একমত হতে পারেন নাই, কম্বিনেশনটা প্রপার পারেন নাই বলে এটা যোগ লাগতেছে। ওনারা বছর হয়তো কয়েকটা মিটিং করেন, এটা তো আমরা দেখতেছি, এটা আমরা বোধহয় আমার মনে 10-12 বছর থেকে লিস্টিং এর প্রক্রিয়াটা আরেকটু সহজ করে। সিটিজেন লিস্টিং প্রক্রিয়া লিস্টিং প্রক্রিয়া তো কোনো কঠিন কিছু নাই, দু একটা সরকারি কোম্পানি তো আসছে না, এগুলোকে আরেকটু ইজি করার চিন্তা করে। এখানে লিস্টিং ইজি তো আপনি ডিসাইড করতে, এগুলো তো প্রিমিয়াম দিলেও যাবে, এগুলো তো অ্যাড পারে ছাড়তে হবে না, এগুলো কি প্রিমিয়াম দিয়ে ভ্যালুয়েশন করে আপনি করেন। এটা তো আমি সরকারের তো ক্ষতি হচ্ছে না কিছু, তারা তো ভালো প্রিমিয়াম পাবেন এর থেকে। সরকার তো, আমি যেটা মনে করি স্যার, একটা লিস্টে একটা কোম্পানি লিস্টেড হওয়া মানে সরকারের এখান থেকে রেভিনিউ পাওয়ার একটা সোর্স নতুন করে তৈরি হওয়া। ওই কোম্পানিটা গভর্নেন্সের ডেভেলপমেন্ট আসতে পারে, গভর্নেন্সের ডেভেলপ। কারণ এখানে স্যার অনেকগুলো জায়গা থেকে সে ট্যাক্স পাচ্ছে। এখানে ডিভিডেন্ডের জন্য ট্যাক্স পাচ্ছে, এই যে স্টক এক্সচেঞ্জে লেনদেন হচ্ছে সেখান থেকে রেভিনিউ পাচ্ছে। তো আমার এখানে যত বেশি কোম্পানি তালিকাভুক্ত হবে তত বেশি টার্নওভার হবে। দেখুন, আপনি যত টার্নওভার তত বেশি ট্যাক্স পাবে সরকার। বিজনেস যত ছড়াবেন তত তো মানে আপনি বলেন আওতা বাড়বে, সেটা কি ভ্যাট হোক আর শুল্ক হোক আর ডিভিডেন্ড হোক আর রিটার্ন হোক আর রেভিনিউ হোক। আপনি যত বিজনেস বাড়াবেন, যত বাড়বে, যত স্প্লিট করবেন, যত, এটা আমার মনে হয় এখন আর দেরি করলে মানুষের বা ইনভেস্টরদের কনফিডেন্সের উপর হয়ে যাবে যে না, সরকার তো নিজেই তার শেয়ারগুলো বাজারে ছাড়ে না, তাহলে মানুষকে আর কীভাবে উদ্বুদ্ধ করবে। আপনি দেখেছেন গত 2 বছরে কিন্তু আইপিও অনেক কম, অনেক কমে গেছে। তাহলে প্রাইভেটরাও নিরুৎসাহিত হচ্ছে। আমরা যে বড় বড় গ্রুপ অফ কোম্পানিজগুলো হচ্ছে, কেউই ইকুইটিটা ক্যাপিটাল মার্কেট থেকে সংগ্রহ করতে চাচ্ছে না, কারণ ব্যাংকও আবার এদেরকে দেওয়ার সুযোগ আছে, কারণ অলস টাকা আজকে 2 বছর থেকে ব্যাংকে পড়ে আছে। ফলে ওদের অ্যাভেলেবিলিটি ব্যাংকে গেলে কম হ্যাসেল হতে পারে, আর ক্যাপিটাল মার্কেটে গেলে বেশি কাগজপত্র খাতাপত্র বানাতে হবে। এগুলো হয়তো ঝামেলা অ্যাভয়েড করার জন্য করতে পারে। এগুলো একদম খুব র ফর্মের অবস্থায় আমরা আছি। আমার মনে হয় এইসব ক্ষেত্রে একটু পারফেকশন আসা উচিত, মানুষেরও সচেতনতা সেভাবে আসা উচিত। গ্রুপ অফ কোম্পানিজগুলোর একটা এথিক্যাল বা আমি বলবো যে এই ফাইন্যান্সিয়াল যে স্ট্যান্ডার্ড, এইখানে আমার মনে হয় সরকার নীতি নির্ধারণ করে একটা রোল প্লে করে একটা নীতিমালা করতে পারেন, যে কি পরিমাণ ক্যাপিটাল হলে, কতগুলো কোম্পানি হলে তাদের ক্যাপিটাল মার্কেটে আসা উচিত। সাপ্লাই সাইডটা বাড়লে কিন্তু আপনি টার্নওভারকেও নিতে পারে সরকার। ধন্যবাদ স্যার। আলী সাহেব, হ্যাঁ স্যার, এটা প্রসঙ্গ ধরি। এখানে ধরেন এই বাজারে তো এখন যেই পর্যায়ে আছে, আপনি একজন অ্যাক্টিভ ব্রোকার বা অ্যাক্টিভ মার্কেট ইন্টারমিডিয়েটর হিসাবে এই বাজারের ডেপথ কি আমাদের বাড়ানো কতটা জরুরি? এটা বাড়ানোর জন্য কি করা উচিত? এখানে আমরা তো নানান সব প্রায়শই বলে এসেছি, আপনি আমার ডিবিএর বডিতেও কাজ করছেন, ডিবিএর বোর্ডও কাজ করছে, আমরা একটা মার্কেট ডেভেলপমেন্ট কমিটি করেছি, এবং আমরা চাচ্ছি ব্যক্তিগতভাবেও, আমি যখনই যে ইন্ডাস্ট্রির সাথে বসি আমি এইভাবে বোঝানোর চেষ্টা করি, দেখেন
এই ব্যাডবিসি কিন্তু একটা পারপিচুয়াল কোম্পানি, মালিকেরা কিন্তু মরে গেছে কিন্তু কোম্পানিটা থেকে গেছে। কেন? লিস্টিং আছে, গভর্নেন্স আছে, তাই না? আপনি এটার মালিক না হয় শেয়ার হোল্ডার হওয়া অনেক বেশি, গভর্নেন্সকে স্টাবলিশ করা। কারণ আমাদেরকে যদি ইন্ডাস্ট্রিয়ালিস্ট যদি সাস্টেনেবল থাকতে হয়, কোম্পানিগুলোকে যদি 100, 200, 300 বছর পরে নিতে হয়, জেনারেশন টু জেনারেশন, সেখানে লিস্টিংয়ের দরকার, প্রপার গভর্নেন্সের দরকার। এখন আমাদের যে গ্রুপগুলো উঠে আসছে এটা কিন্তু ফ্যামিলি বেস কোম্পানি, এবং এটা হলো কি পারসন ওয়ান, একজন, উনি যদি চলে যায় তাহলে বিজনেস কন্টিনিউটি প্ল্যান ডিসরাপশন হবে। এই বিষয়গুলো কিন্তু আছে, এবং সরকারের সদিচ্ছা নিয়ে নীতিমালার মধ্যে নিয়ে আসতে হবে যে তোমার এই টার্ন ওভার হইলে, এই ক্যাপিটাল হলে তোমাকে ক্যাপিটাল মার্কেটে আসতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ যেটা হলো আপনার ক্যাপিটাল লোন, যেটা মেশিনারি ক্যাপিটাল প্রজেক্ট কস্টের এত % তুমি ফাইন্যান্স ইয়েতে নিবা ক্যাপিটাল মার্কেট থেকে, বাকিটা তুমি ব্যাংক থেকে প্রকিউর করো। তাহলে হবে কি, এখানে কম্বিনেশনটা ভালো থাকবে, মিক্সটা ভালো হবে, এবং একটা সাস্টেনেবিলিটি থাকবে। যতগুলো কোম্পানির লিস্টিং আছে তাদের তো একটা জবাবদিহিতা আছে, শেয়ার হোল্ডারের কাছে আছে, রেগুলেটরি অথরিটির কাছে আছে। এই সরকার বা আপনাকে আমি যেটা বললাম, আমি সিমেন্ট সেক্টর নিয়ে স্টাডি করে দেখছি, যারা টপ 5 বড় সিমেন্ট কোম্পানি বাজার সেল করে, তারা যে পরিমাণ ট্যাক্স দেয় তার থেকে 5 গুণ বেশি ট্যাক্স দেয় যারা নিচে আছে, যারা লিস্টেড। কারণ সে শেয়ার হোল্ডার জন্য অ্যাকাউন্টেবিলিটি তার আছে, তার ফিনান্সিয়াল স্টেটমেন্ট আছে, ডিভিডেন্ড দেয়। অন্যদের ব্যাপারটা হচ্ছে আলাদা। যদি সরকারেরই রেভিনিউ বেশি কালেকশন হবে যদি কোম্পানিগুলো বাজারে লিস্টিং করায় না। ধন্যবাদ আলী সাহেব। এখন স্যার, আপনি ব্যাংকার হিসাবে আপনার থেকেও যেটা বুঝলাম যে এখানে এই ভালো প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্ত করার জন্য ট্যাপ বাড়াইতে হলে ভালো বড় প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করতে হবে, লেনদেন বাড়াইতে হলে, কারণ লেনদেন বাড়লে কিন্তু সরকারের ট্যাক্স বাড়তেছে, এবং স্টক এক্সচেঞ্জগুলোরও এটা গতি বাড়ছে। এখন আমাদের সমস্যা যেটা হচ্ছে যে ভালো ভালো প্রতিষ্ঠান যারা ভালো রেভিনিউ, তাদের অল্টারনেটিভ সোর্স হিসাবে ব্যাংক আছে, যে জন্য তারা আসতেছে না। তো সেখানে একটা রেগুলেটরি সাপোর্ট আমরা আশা করছি, যে যদি রেগুলেটরি কোনো পলিসি ওরকম ফিক্স করে দেওয়া হয় ইন টার্মস অফ ক্যাপিটাল অর ইন টার্মস অফ তার প্রজেক্ট কস্ট, যেভাবে হোক একটা রেগুলেটরি বাইন্ডিংস থাকলে হয়তোবা সেটা হতে পারে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী কিন্তু একটা জায়গায় অবশ্য বলছিল, যে বিষয়টা আপনারা বলছিলেন যে এই মাল্টি ন্যাশনাল কোম্পানি, সেক্ষেত্রে আমাদের মাননীয় অর্থমন্ত্রী এখান থেকে 4-5 মাস আগে একটা অনুষ্ঠানে বলেছিল যে আমরা একটা পলিসি করতে চাই যে মাল্টি ন্যাশনালগুলো যেন আসে। তো এছাড়া স্যার, আমরা প্রায় শেষ পর্যায়ে আছি, আপনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। বিনিয়োগকারীদের পক্ষে সবসময় আমি, বাট উদ্দেশ্য হচ্ছে এইবার বাজারে যদি ট্যাক্স ব্রেকটা একটু পাইতেন, ট্যাক্সের একটা বেনিফিট পাইতেন, তাহলে আমার মনে হয় একটু হ্যাপি হতেন। এক, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে আপনারা মার্কেটের প্রাণ, এটাকে ইনভেস্টমেন্ট মনে করে আমি মনে করি যে ওই যে শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম একটা প্ল্যান করেন, আর আরও সচেতন হন। এটা আলাপ করে হতে পারেন, আবার ব্যালেন্স শিট দেখে হতে পারেন, ওদের ডিভিডেন্ড হিস্ট্রি দেখলেও একটা হিস্ট্রি আপনি পাইতে হতে পারে। এবং বিনিয়োগকারীরা আমার মনে হয় যে এই যে ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম যেটা হচ্ছে, সেখানে যেন স্বতঃস্ফূর্তভাবে তারা পার্টিসিপেট করে। এটা আমরা পাচ্ছি, অনেকেই আসছেন। আমরা মনে করি যে এই প্রজেক্টটা অনেক বেশি হেল্প করে। যত বেশি সচেতন বিনিয়োগকারী তত ক্যাপিটাল মার্কেটের লাভ, আমার মতে এটাই এক। আরেকটা হচ্ছে যে আমাদের দেশের কালচারটাও বুঝতে হবে। আপনি হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে একটা বন্যা, হঠাৎ করে একটা মৃত্যু, এটা যেন আপনাকে সেইখান না করে। এই মার্কেটের একটা ডিমান্ড সাপ্লাইয়ের দিকটা, এই মার্কেটের কোম্পানিগুলোর এথিক্যাল স্ট্যান্ডার্ড, তাদের লোকজনের পরিচিতি, এই জিনিসগুলো আপনি স্টাডি করে যদি করেন, তাহলে আপনার ওই সামান্য দুর্যোগে যখন শেয়ার মার্কেট ফল করে তখনও কিন্তু বেনিফিট করার সুবিধা আছে। আর আপনি 4000-এর নিচে নামলে আতঙ্কিত হবেন, 6000-এর উপরে উঠলে উল্লসিত হবেন। এইটা যেন না থাকে, এই উচ্ছ্বাসটা যেন না থাকে। মার্কেট ওঠা নামা কারেকশন, লাভ, এটা পুঁজিবাজারের চরিত্রটাই এরকম, ওঠা নামা থাকবেন। আপনি এইগুলাকে ভয় পাবেন না। আমার যেটা হলো যে ফান্ডামেন্টাল ভালো থাকলে, কোম্পানিটা ভালো হলে, ডিভিডেন্ড হিস্ট্রি ভালো হলে, আপনি ওই সচেতনতা এই জায়গায় খাটান যে আমি যেন কখনো লুজ না করি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আলী সাহেব। আমরা তো শেষ পর্যায়ে আছি, আমাদের হাতে একদম সময়। প্রিয় দর্শক, আপনাদের প্রতি আমাদের সবিনয় অনুরোধ, আপনারা বুঝে শুনে বিনিয়োগ করবেন, যাচাই বাছাই করে। এখন তথ্যের প্রবাহের কোনো অভাব নেই। আপনি প্রত্যেকটি ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, তাদের রিসার্চ টিম আছে, স্টক এক্সচেঞ্জ লাইব্রেরি আছে, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের লাইব্রেরি আছে। এখানে যথেষ্ট পরিমাণ তথ্য উপাত্ত আছে। আপনারা যদি তথ্য উপাত্ত যাচাই করে
বিনিয়োগ করবেন। কোনো সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক তথ্য পাবেন, তথ্য পেয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা মনে করি যে এই তথ্যগুলো আপনাদেরকে রিচ করবে, আপনাদেরকে সমৃদ্ধ করবে, আপনারা সেগুলোকে যাচাই বাছাই করার একটা সুযোগ তৈরি করে দিচ্ছে। আপনারা কারো দ্বারা প্রভাবিত হয়ে বিনিয়োগ করবেন না। আপনার সঠিক বিনিয়োগই সমৃদ্ধির কারণ। আপনার সম্পদ বৃদ্ধি, আপনি যদি সঠিক বিনিয়োগ করেন আপনার সম্পদ বৃদ্ধি পাবে, আপনি দুশ্চিন্তা মুক্ত থাকবেন। তা আমরা শেষ পর্যায়ে আছি। আশা করছি আগামী দিন আপনাদের আগামী অনুষ্ঠানে আবার নতুন কোনো অতিথির সাথে দেখা হবে এবং এই অনুষ্ঠানটি আগামীকাল আংশিক আপনার দৈনিক শেয়ার বীজে প্রচারিত হবে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।